অনুষ্ঠানে। তবে শুরুই করতে চাই আইন এবং অভিবাসন সংক্রান্ত বিষয় নিয়ে এবং আমাদের সাথে আছেন অ্যাটর্নি খায়রুল বাশার। শুরুতে জানতে চাই কেমন আছেন? ভালো আছে। আপনারা কেমন আছেন? এই তো আমিও ভালো আছি। আমরা আপনাকে পাওয়া মানেই হচ্ছে একটু কেস স্টাডিজ এর আলোকে, একটি কেসের আলোকে শুরুতে তথ্য উপস্থাপন করি। এছাড়াও নতুন নতুন যে তথ্যগুলো আছে সেটি নিয়েও বিশ্লেষণ করব। তবে শুরুই করতে চাই কেস স্টাডিজ এর আলোকে। আপনার কোন কেসটি এই গত এক সপ্তাহ কিংবা 2 সপ্তাহ ধরে উল্লেখযোগ্য ছিল, যেটি নিয়ে আপনি একটু টিপস দিতে চান আমার দর্শকদের? ধন্যবাদ। ধন্যবাদ আমাকে ডাকার জন্য এবং আপনার ভিউয়ার্স এর জন্য অনেক অনেক শুভেচ্ছা। ধন্যবাদ সবাইকে যারা দেখছেন আপনার এই সুন্দর উপস্থাপনার মাধ্যমে। টিপস এর মধ্যে আমি বলতে চাই, এখন অনেক অ্যালার্ট আসছে। আম যারা ধরেন ফ্যামিলি বেসড পিটিশন এখানে অ্যাডজাস্টমেন্ট স্ট্যাটাস করার জন্য এপ্লাই করেন, তাদের জন্য কিছু টিপস আছে। এবং যারা অ্যাসাইলাম রিসেন্টলি যারা নতুন করে একদম অ্যাফার্মেটিভ অ্যাসাইলাম ফাইল করছে, স্পেশালি স্টুডেন্টরা, তাদের জন্য কিছু তথ্য আছে। আর সেকেন্ডলি রিসেন্ট আপনি তো জানেনই স্টুডেন্টদের জন্য আলোকযোগ্য ঘটনা গতকালকে এবং আজকের হার্ভার্ড ইউনিভার্সিটির ব্যাপারে আমার মনে হয় সবাই অবগত আছেন। এই ব্যাপারে আমরা কিছুটা আলোকপাত করব। ইন দ্য মিন টাইম আমার সাকসেস যদি বলতে চান, বেশ কয়েকটা। তার মধ্যে আমি মূলত আমি ইমিগ্রেশন নিয়ে কাজ করি। ইউএসসিএস থেকে আপনি অ্যাসাইলাম থেকে অল কাইন্ড অফ। সো আমার এক্সপার্টিস হচ্ছে বিজনেস ইমিগ্রেশন, বিজনেস অ্যান্ড এক্সট্রাঅর্ডিনারি ইমিগ্রেশন। তো এর মধ্যে আমার রিসেন্ট একটা সাকসেস হচ্ছে EB2 NIW, একজন এক্সট্রাঅর্ডিনারি অ্যাবিলিটিতে মাস্টার্স উইথ ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে আমার অ্যাপ্রুভড হয় রিসেন্টলি। So this is another direction for me in business immigration. এই বিজনেস ইমিগ্রেশন নিয়ে আমি যদি ছোট একটি প্রশ্ন করি, বাংলাদেশ থেকে অনেকে আসতে চান, তো তাদের জন্য আপনি স্পেসিফিক ভাবে মানে কোন ক্রাইটেরিয়া ফুলফিল করলে তারা আসতে পারবেন, সেই বিষয়টি যদি একটু আমাদের বলতেন। না, বাংলাদেশ থেকে যারা আসতে চান ওদের তো অনেক ক্রাইটেরিয়া আছে। যেমন এক্সট্রাঅর্ডিনারি অ্যাবিলিটিতে আপনার EB1 যারা জার্নালিজমে আছেন, তো আমার বেশ কয়েকজন ক্যান্ডিডেট এখন ওয়ার ওয়ার্কিং অন ইট, যারা রিপোর্টেবল জার্নালিস্ট ইন বাংলাদেশ, তারা EB1 এক্সট্রাঅর্ডিনারি অ্যাবিলিটিতে আমরা চেষ্টা করছি, প্রোফাইল রেডি করছে ওরা, আমরা সাবমিট করবো। আর ইন দ্য মিন টাইম আমাদের EB2 NIW যারা আসবে, যারা এক্সট্রাঅর্ডিনারি অ্যাবিলিটি, যেমন অনেকের মাস্টার্স ইন ইঞ্জিনিয়ারিং, ব্যাচেলর ইন ইঞ্জিনিয়ারিং উইথ so many years of experience, ওদের যদি কোনো এরকম সাইটেশন বা কোনো এক্সট্রাঅর্ডিনারি কিছু এবিলিটি থাকে, we can help them. ওরা এইভাবে এখানে আসতে পারেন সেলফ পিটিশন উইথ দ্য গ্রিন কার্ড তাদের জন্য। আর বিজনেসের ক্ষেত্রে অনেকেই আছেন যারা, আমি এই প্রশ্নটি করতে চাই, গত সপ্তাহে এই প্রশ্নটি করেছিলেন একজন। বাংলাদেশে অনেকে সরকারি চাকরিজীবী আছেন, কিন্তু আপনি জানেন যে সরকারি চাকরিজীবীও অনেক সময় বাংলাদেশে পলিটিক্যাল রাজনীতিকরণ হয়ে যায়, যে কারণে যেহেতু সরকার পরিবর্তন হয়েছে, অনেকেই একটু নাম প্রকাশ না করেই জানতে চেয়েছেন যারা গভর্নমেন্ট সেক্টরে আছেন তারা কিভাবে এই বৈরী, যেহেতু বাংলাদেশে এখন তাদের জন্য একটু অনেকে কোণঠাসা হয়ে গেছেন, তারা বাইরে আসতে চান, তাদের জন্য কোনো উপায় আছে কিনা, পথ খোলা আছে কিনা? ওয়েল, বিজনেস ইমিগ্রেশনের যেটা ক্রাইটেরিয়া E2 আমরা বলি, ইনভেস্টমেন্ট ভিসা ক্যাটাগরিতে, and L1. সো L1টা এটা ইন্টার কোম্পানি ট্রান্সফার, যাদের এক্সিস্টিং বিজনেস বাংলাদেশে আছে তারা করতে পারে। ফর এক্সাম্পল এনি ব্যাংক বা এনি ধরেন গার্মেন্টস বাইং হাউসেস, তারা লোকাল এখানে ব্রাঞ্চ অফিস করতে পারে। এটা হলো এক ধরনের ক্যাটাগরি। সেকেন্ড ক্যাটাগরি হচ্ছে আপনার E2, যারা $100,000 and up ইনভেস্ট করতে চান। এখানে সরকারি কর্মকর্তা উনি রিটায়ার করতে পারেন, দে ক্যান রিজাইন ফ্রম দ্য পজিশন, রিজাইন করে ওনারা ইনভেস্ট করে E2 ক্যাটাগরিতে তারা আসতে পারেন। সো E2 ক্যাটাগরিটা হচ্ছে আপনার ইট উইল অনলি লিভ ইউ দ্য ওয়ার্ক পারমিট, আপনি শুধু ওয়ার্ক পারমিট পাবেন। এটা কখনো আপনার পার্মানেন্ট রেসিডেন্সি বা গ্রিন কার্ডে হবে না, এটা নন ইমিগ্রেন্ট। বাট ইটস কন্টিনিউড, ইউ ক্যান রিনিউড। আপনি যদি এভরি 2 years আপনি রিনিউ করতে পারেন, আপনি যদি বিজনেসটা কন্টিনিউ করেন।
তাহলে ইটস এ গুড অপশন ফর যারা করতে চান। যেমন আমার কাছে আজকে একজন আসলেন ফর ইনভেস্টমেন্ট কিভাবে করা যায়। সো হি ইজ ইন ওর এখানে এক্সটেনশন সেকেন্ড টাইম এক্সটেনশনে আছে। সো সেকেন্ড টাইম এক্সটেনশনে থাকলে থার্ড টাইম ওনাকে আর এক্সটেনশন দেবে না। সো এবং উনি বাংলাদেশেও যেতে পারবেন না বা যেতে চাচ্ছেন না। তার একমাত্র অপশন হচ্ছে ইউটিউব। ইউটিউব করার জন্য আমাদের কাছে যখন আসে আমরা তারপরে বিজনেস ফাইন্ড করে আপনি whatever business you find it and তারপর আমরা বিজনেস প্ল্যান রেডি করে উইল সাবমিট ইট। সো এটা একটা গুড অপশন ফর বাংলাদেশ থেকে যারা আসতে চান ইউটিউব ক্যাটাগরিতে। এবং আপনি বলছিলেন অনুষ্ঠানের শুরুতে অনেক কিছু আপডেট আছে, বিশেষ করে অ্যালার্টের বিষয়টি। এবং সবচেয়ে আপনার সাথে আমি যখন কথা বলছিলাম অনুষ্ঠানের আগে, সেটি হচ্ছে ইন্টারভিউর সময় অ্যারেস্ট করা হচ্ছে। এটি সত্যি, সেটি নাগরিকত্ব পরীক্ষা কিংবা যে কোনো সময়। তো এটি অবশ্যই অ্যালার্ট এবং একটু সতর্ক থাকার বিষয়ে আছে। তো এই বিষয়গুলো আমি ধাপে ধাপে একটু জানতে চাই যে আসলে কাদের অ্যারেস্ট করা হচ্ছে, তারা সিটিজেনশিপ পরীক্ষা দিতে যাচ্ছে না তাদের আটক করে ফেলছে, কাদের করছে? এখানে যারা প্রথমে আমি ক্যাটাগরি সিটিজেনশিপ থেকে শুরু করি। যেমন আমার একজন ক্লায়েন্ট সে সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করবে, তার মাল্টিপল অ্যারেস্ট ছিল, প্রিভিয়াস মাল্টিপল অ্যারেস্ট, জুভেনাইল থেকে সে আন্ডার এজ থেকে শুরু করে। তো আমার কাছে যখন আসে আমি তার ফাইল রিভিউ করে দেখলাম আমি যদি এখন অ্যাপ্লাই করি তাকে অ্যারেস্ট করে এবং ডিপোর্ট করা হবে। তো আমি তার অ্যাডভাইস করলাম ডু নট অ্যাপ্লাই ফর সিটিজেনশিপ, কারণ সিটিজেনশিপের জন্য যখন অ্যাপ্লাই করা হয় তখন ওরা এফবিআই ব্যাকগ্রাউন্ড থেকে চেক করে এভরিথিং ওদের এটা এটা বলে আপনার মাদার ফাইল, সবার একটা মাদার ফাইল ক্রিয়েট করে যখন কেউ যদি N400 এর জন্য সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করে। সো মাদার ফাইল মানে is say up to the sky down to the কি বলে আপনার বটম অফ দ্য গ্রাউন্ড সবকিছু করে ওরা ফাইল ক্রিয়েট করে। তো মাদার ফাইল যখন ক্রিয়েট হয় প্রত্যেকের সিটিজেনশিপ অ্যাপ্লাই করার সময় এখানে যেমন অনেকের ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড থাকতে পারে, অনেকের ওভারলুকড হয়ে গেছে, অনেকের যেমন ধরেন 3 আইডেন্টিটি থাকে। আমার জানা মতে অনেকে 3 আইডেন্টিটি 90s এ আসছে বা 80s এ আসছে, তখন এক নাম ছিল, একটা সোশ্যাল, একটা এ নাম্বার, আবার নাম চেঞ্জ করে ডেট অফ বার্থ চেঞ্জ করে আবার আরেকটা করে। সো বাট ফিঙ্গারপ্রিন্ট যাদের হয়ে যায় ওয়ান ফিঙ্গারপ্রিন্ট দে ক্যান ফাইন্ড ইট এভরিথিং। সো এই জন্য এরকম যাদের সিচুয়েশন তাদের অবশ্যই অবশ্যই দে লুক ফর ইট এন্ড তাদের ডিপোর্ট করা হবে বা ডিটেইন করা হবে N400 এর ক্ষেত্রে। সেকেন্ড এখন যেটা অ্যালার্মিং সবার জন্য আমি বলবো ম্যারেজ বেসড অ্যাপ্লিকেশন যারা, যেমন ধরেন অনেকের ডিপোর্টেশন অর্ডার হয়ে আছে, বিয়ে করলো যায়নি, বর্ডার দিয়ে ক্রস করলো, ডিপোর্টেশন অর্ডার হয়ে আছে বা যায়নি, বা কোনো কারণে নাম চেঞ্জ করে কোনো কারণে এনিহাউ বর্ডার দিয়ে ক্রস করে বিয়ে করলো। বিয়ে করার পরে যখন অ্যাডজাস্টমেন্ট স্ট্যাটাস করা হয়, এখানে যারা সিটিজেনকে আমি যদি বলি, বিয়ে করার পরে ইন্টারভিউতে যখন যায় ওদের অ্যারেস্ট করা হচ্ছে ক্রস দ্য কান্ট্রি। কয়েকটা ফিল্ড অফিসে আমাদের কাছে নোটিফিকেশন আসছে, একদম রিসেন্ট, এটা ইয়েস্টারডের ঘটনা বলবো আমি। নিউ ইয়র্কে কয়েকটা হয়েছে, বেশি হচ্ছে ফ্লোরিডা, মিশিগান, ক্রস দ্য কান্ট্রি হচ্ছে এখন। সো এই জন্য যাদের ডিপোর্টেশন অর্ডার আছে এবং বিয়ে করলো সিটিজেনকে, যদি ইন্টারভিউতে যায়, ইন্টারভিউতে যাওয়ার আগে অবশ্যই বি কেয়ারফুল থাকতে হবে, লয়ার থাকতে হবে। লয়ার থাকলেও দে ক্যানট হেল্প ইট। তো ওখানে অ্যারেস্ট হচ্ছে এখন। সো দিস ইজ অ্যালার্মিং। আর সেকেন্ড হচ্ছে স্টক ইন্টারভিউ। স্টক ইন্টারভিউ আমরা বলি ম্যারেজ বেসড এ ফ্রড ইন্টারভিউ, ওয়েদার ইট ইজ বোনাফাইড ম্যারেজ অর নট, এটা এখন কম্পালসারি স্টক ইন্টারভিউটা। তো আর এখন আগে অনেকের ম্যারেজ বেসড এ ওয়েব করে দিত ইন্টারভিউ, বাট এখন নো ওয়েবার, ইজ এ কম্পালসারি ম্যারেজ বেসে যারা অ্যাডজাস্টমেন্ট স্ট্যাটাসের জন্য অ্যাপ্লাই করবে তাদের সবার এখন ইন্টারভিউ হবে, নো ওয়েবার এট দিস মোমেন্ট। একটু সতর্ক থাকার, এই যে আপনি বলছিলেন যে সিটিজেনশিপ পরীক্ষা দেওয়ার সময় কিংবা স্পাউসের অ্যাডজাস্টমেন্টের সময় এই যে অ্যারেস্ট গুলো হচ্ছে, তখন কি তারা সুযোগ পায় ডিপোর্টেশন করার পরে লয়ারের সহযোগিতা নিয়ে স্টে করার, না ডিরেক্টলি তাদেরকে কি করা হয়, পরের ধাপটি কি করা হয়?
তো অ্যারেস্ট করার পরে দে হ্যাভ দ্য রাইট টু সিক অ্যান অ্যাটর্নি হেল্প, কিন্তু ডিটেনশনে নিয়ে যাবে। ডিটেনশনে নেওয়ার পরে ইফ ইট ইজ এ ডিপোর্টেবল অফেন্স, যেমন তার ডিপোর্টেশন অর্ডার হয়ে আছে 10 years বা 5 years ago, এটার আমার মনে হয় না কোনো অপশন আছে। বাট বন্ড যদি দেয় তখন দেখা যায় আর কি। বাট ইট উইল বি ডিটেইন, তার অ্যারেস্ট করে নিয়ে যাবে, ডিটেনশনে নিয়ে যাবে। তখন আপনার লয়ার নিয়ে ইউ হ্যাভ টু ট্রাই। আরেকটি আপডেট আছে, তার আগে আমি একটু প্রশ্ন নিয়ে নিতে চাই। একজন প্রশ্ন করেছেন, তার ফ্যামিলি গ্রিন কার্ড হোল্ডার তারা, এবং তিনি অস্ট্রেলিয়া থেকে ইউএসএ তে এসেছেন জুন 2024 এবং তার গ্রিন কার্ড পেয়েছেন 24-এ, এবং তিনি অস্ট্রেলিয়ায় থাকেন বিজনেসের জন্য, এবং তার ওয়াইফ এবং কিডস স্কুল এখানে ইউএসএ তে, এবং গোয়িং টু ব্যাক টু ইউএসএ এগেন 22 জুলাই 2025 তিনি আসতে চান। এখন তিনি জানতে চাচ্ছেন, অ্যাক্টিভ মাই গ্রিন কার্ড স্ট্যাটাস বিফোর 12 months, বাট আই ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর 2 years রি-এন্ট্রি পারমিট, স্টে আউটসাইড, এটা কি পসিবল কিনা? ওয়েল, রি-এন্ট্রি পারমিট আমরা বলি হ্যাঁ, এটা ট্রাভেল পারমিট। আসার পরে উনি এসে করতে পারবেন ফর 2 years। 2 years আপনি পারমিট অ্যাপ্লাই করার পরে ইট উইল বি ফিঙ্গারপ্রিন্টেড হয়ে আপনি যেতে পারেন। যিনি প্রশ্ন করেছেন তার উদ্দেশ্যে বলছি। উনি যখন আসবেন, আসার পরেই হি ক্যান ফাইল ইমিডিয়েটলি ট্রাভেল পারমিট, কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নেই। আমরা এখানে এসে করতে হবে ইনসাইড, মানে ইউএসএ তে এসে তারপরে উনি সেটাই বলছেন যে ইউএসএ তিনি আসবেন 22